আমরা আমাদের সিলেবাসের প্রায় শেষ দিকে চলে আসছি। আমরা টাইম সিরিজের উপর আজকে ক্লাস নিয়ে টাইম সিরিজটা শেষ করবো আমরা। আর আমাদের সামনে একটা চ্যাপ্টার আমরা পড়াবো, সেটা হচ্ছে সাইমultaneous ইকুয়েশন মডেল। আগামী সপ্তাহে যে দুটো ক্লাস হবে, সেই দুটো ক্লাস হবে সাইমultaneous ইকুয়েশন মডেলের উপরে। কেমন? তারপর আমরা ক্লোজ করে দিব, একটা ক্লাস টেস্ট নিয়ে আমরা শেষ করে দিব। আমাদের পরীক্ষার সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি হতে পারে না, সুতরাং আমাদেরকে এর মধ্যে শেষ করতে হবে সিলেবাসটা। যা পড়ানো হয়েছে তার উপরেই তোমাদের প্রশ্নগুলো হবে, এবং তোমাদের মিড টার্মে যা ছিল এবং ক্লাস টেস্টে যা ছিল সেগুলো আমরা ফাইনালের মধ্যে অন্তর্ভুক্ত রাখবো। কেমন? এই হলো আমাদের কিছু প্রিলিমিনারি আলোচনা। তো আমরা আমাদের খুব বেশি কিছু নাই টাইম সিরিজে পড়ানোর মতো, যেহেতু আমরা অ্যাডভান্স খুব বেশি অ্যাডভান্স লেভেলে যাবো না। আমরা শুধুমাত্র সিঙ্গেল ভেরিয়েবল রিগ্রেশন মডেলে আমরা সীমাবদ্ধ থাকবো। সে কারণে আমরা কিছু অ্যাডভান্স টপিক আছে যেগুলো আমরা আলোচনা করবো না, যেমন ভেক্টর অটো রিগ্রেশন মডেল, তারপরে ধরো কোয়ান্টিফিকেশন টেস্ট মাল্টিপ্লিকেট কনটেক্সটে, সেগুলো আমরা স্কিপ করবো। আমরা তার পরিবর্তে খুব বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করবো আমরা। তো আমরা গত ক্লাসে যে টাইম সিরিজ ইকোনমিক্স এর যে মেইন থিম, the main problem, একটা সিরিজ, একটা ভেরিয়েবল, টাইম সিরিজ ভেরিয়েবল, সেটা স্টেশনারি কিনা সেটা বোঝার উপায় কি, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে টেস্টটা টাইম সিরিজের স্টেশনারিটি টেস্ট করার জন্য বা নন স্টেশনারিটি টেস্ট করার জন্য, সেটাকে বলা হয় ইউনিট রুট টেস্ট, যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। ইউনিট রুটটা হচ্ছে যে একটা টাইম সিরিজ মডেলকে বা একটা টাইম সিরিজ ভেরিয়েবলকে একটা অটো রিগ্রেসিভ ফর্মে উপস্থাপন করা, প্রথমত সিম্পল অটো রিগ্রেসিভ ফর্মে উপস্থাপন করা। যদি yt একটা টাইম সিরিজ ভেরিয়েবল হয়, তাহলে আমরা yt কে লিখি yt ইকুয়াল টু রো yt মাইনাস 1 প্লাস ut। এই বেসিক ফর্ম আমরা লিখি, আমরা অটো রিগ্রেসিভ ফর্ম লেখার পরে আমরা yt মাইনাস 1 এর যে কোএফিসিয়েন্ট, অর্থাৎ যে চলকটা আমরা নন স্টেশনারিটি টেস্ট করছি, আমরা যদি এটা y হয়, y থেকে আমরা কি লিখি, তার প্রিভিয়াস ভ্যালু বা প্রিভিয়াস অবজারভেশনের ফাংশন হিসেবে লিখি। আমরা লিখি y ইকুয়াল টু ফাংশন অফ yt মাইনাস 1 বা রো y, রোটা হচ্ছে yt মাইনাস 1 এর কোএফিসিয়েন্ট, রো yt মাইনাস 1 প্লাস ut, এইভাবে লিখি আমরা ভেরিয়েবলটাকে তার প্রিভিয়াস অবজারভেশনের একটা রিগ্রেশন ফাংশন হিসেবে লিখি। লেখার পরে আমাদের কাজ হলো এই yt মাইনাস 1 বা তার যে এই যে ল্যাগ যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলের কোএফিসিয়েন্টটা 1 কিনা বা ইউনিট কিনা, এক কিনা, সেটা টেস্ট করে দেখা হচ্ছে মূল কাজ। এই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিট রুট টেস্ট। রুটটা এক কিনা, রুটটাকে আমরা ইন জেনারেল রো ধরছি, এটাকে আমরা yt ইকুয়াল টু রো yt মাইনাস 1, রোর মানটা এক কিনা সেটা টেস্ট করে দেখা। তো এটা টেস্ট করে দেখার জন্য আমরা এই সরাসরি আমরা টেস্টটা করি না, আমরা অটো রিগ্রেসিভ মডেলকে ওএলএসডি এস্টিমেট করলে এস্টিমেশনটা বায়াস হয়, সঠিক হয় না এটা। যে কারণে এই রিগ্রেশন মডেলটাকে আমাদের একটু ট্রান্সফর্ম করে লিখতে হয়, এই রো এর মানটা 1 কিনা সেটা টেস্ট করার জন্য। ট্রান্সফর্ম করার জন্য আমরা উভয় ইকুয়েশনটার উভয় পাশে আমরা yt মাইনাস 1 বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা যেটা আমরা ডেল yt ইকুয়াল টু আমরা ডেল yt মাইনাস 1 এই ফরম্যাটে লিখেছি আমরা, প্লাস ut। কেমন? এই ফরম্যাটে লিখে এই ডেল্টা হচ্ছে আমাদের রো মাইনাস 1 এর সমান। তো এই ডেল্টা কোএফিসিয়েন্টের মান 0 কিনা সেটা আমরা টেস্ট করার চেষ্টা করি আমরা, কারণ রো ইকুয়াল টু 1 হলে ডেল ইকুয়াল টু 0 হয়, যেহেতু ডেল ইকুয়াল টু রো মাইনাস 1, সে কারণে তাই আমরা রো ইকুয়াল টু 1 টেস্ট না করে এই এস্টিমেশন অসুবিধার কারণে আমরা ডেল ইকুয়াল টু 0 কিনা সেটা আমরা টেস্ট করি। কেমন? তো ডেল্টা যদি 0 হয় তার মানে হচ্ছে রো ইকুয়াল টু 1, আর ডেল্টা যদি 1 হয় বা 0 না হয় তাহলে সেটা 1 না। এটা আমরা, সুতরাং আমরা ডেল্টা 0 হলে আমরা নানা কিছু গঠন করি, ডেল ইকুয়াল টু 0 গঠন করে আমরা তারপর সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেই যে ডেল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে রো ইকুয়াল টু 1 হবে এবং আমাদের yt সিরিজটা নন স্টেশনারি হবে। কেমন? তো এখানে যে সমস্যাটা সেটা হলো ডেল ইকুয়াল টু, আমরা সাধারণত একটা রিগ্রেশন মডেলের কোএফিসিয়েন্ট 0 কিনা সেটা টেস্ট করার জন্য আমরা টি টেস্ট ব্যবহার করি। আমরা টি টেস্টটা হলো যে আমাদের কোএফিসিয়েন্টটাকে আমাদের স্ট্যান্ডার্ড এরর দিয়ে ভাগ করতে হয়।
অর্থাৎ একটা রিগ্রেশন ইকুয়েশনের কোএফিসিয়েন্টের নিচে ব্র্যাকেটের মধ্যে কতগুলো স্ট্যান্ডার্ড এরর দেওয়া থাকে কোএফিসিয়েন্ট গুলো, যেটা দিয়ে আমরা বুঝতে পারি কোএফিসিয়েন্ট গুলো আসলে সিগনিফিকেন্ট কিনা বা সেগুলো অ্যাকসেপ্টেবল কিনা, রিলায়েবল কিনা স্ট্যাটিস্টিক্যালি, সেটা আমরা বোঝার চেষ্টা করি। কি চেষ্টা হলো যে এই কোএফিসিয়েন্টটাকে স্ট্যান্ডার্ড এরর দিয়ে ভাগ করা, যে স্ট্যান্ডার্ডটাকে রিপোর্ট করা হয় কোএফিসিয়েন্টের নিচে ব্র্যাকেটের মধ্যে, সেই স্ট্যান্ডার্ড এরর দিয়ে ভাগ করা। ভাগ করলে যে রেশিওটা পাওয়া যায় সেটাকে বলে টি রেশিও বলা হয়। সাধারণত যে রিগ্রেশন গুলো আমরা রান করি বা আমরা যে রিগ্রেশন ইকুয়েশন গুলো করে আসছি এই পর্যন্ত, সব জায়গায় এই সিস্টেমটা ফলো করা হয় যে কোএফিসিয়েন্টের নিচে যে স্ট্যান্ডার্ড এরর থাকে, কোএফিসিয়েন্টটাকে আমরা স্ট্যান্ডার্ড এরর দিয়ে ভাগ করি, সেটাকে বলা হয় টি রেশিও বলা হয় সেটাকে। একটা রুল অফ থাম্ব হলো, একটা সাদা মাটা নিয়ম হলো যে যদি এই টি রেশিওটা 2 কিংবা 2 এর বেশি হয় তাহলে আমরা হাইপোথিসিস রিজেক্ট করি। হাইপোথিসিসটা কি এখানে? হাইপোথিসিসটা হলো কোএফিসিয়েন্টটা শূন্য, এটা হচ্ছে আমাদের হাইপোথিসিস। কেমন? যে কোএফিসিয়েন্টটাকে আমরা স্ট্যান্ডার্ড এরর দিয়ে ভাগ করছি রেশিও বের করার জন্য, এবং সেই কোএফিসিয়েন্টটা শূন্য কিনা সেটাই টেস্ট করা হয় টি টেস্ট দিয়ে। অর্থাৎ কোএফিসিয়েন্টটা মনে করে আমি পেলাম 0.125 পেলাম, কেমন কোএফিসিয়েন্টটা, সেটা কি আসলে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম 0 কিনা সেটা টেস্ট করার জন্য আমরা কি করব, 0.123 যেটা পেলাম কোএফিসিয়েন্ট, সেটাকে আমি স্ট্যান্ডার্ড এরর দিয়ে ভাগ করব। ভাগ করার পর যদি দেখা যায় ভাগফলটা 2 এর বেশি, 2 কিংবা 2 এর বেশি, তখন আমরা 95% কনফিডেন্স নিয়ে বলতে পারি যে এটা 0 না, কেমন? আর যদি দেখা যায় যে টি রেশিওটা 2 এর কম হচ্ছে, 1.5 1.3 এরকম হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এটা আসলে 0 এর সমান। যদিও কোএফিসিয়েন্টের মানটা আমি 0 বেশি পেয়েছি, 0.5 বা 0.2 বা 3 পেয়েছি আমি, তারপরেও এটা রিলায়েবল না। অন্য স্যাম্পলে দেখা যাবে যে আমি 0 কাছাকাছি মান পাচ্ছি, বিভিন্ন স্যাম্পল পাওয়া হবে, এভারেজ মানটা 0 কাছাকাছি হবে। এই জন্য আমরা টি টেস্ট দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে একটা রিগ্রেশন ইকুয়েশনের যে কোএফিসিয়েন্ট এস্টিমেট গুলো পাওয়া গিয়েছে সেগুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম 0 কিনা, কেমন কোএফিসিয়েন্ট গুলো। যদি টি রেশিও মানে কোএফিসিয়েন্টকে স্ট্যান্ডার্ড এরর দিয়ে ভাগ করব আমরা, যে রেশিওটা পাবো সেটাকে বলা হয় টি রেশিও বলা হয়। এটাই নরমাল প্রসিজার, স্ট্যান্ডার্ড প্রসিজার। এইভাবেই আমরা টি রেশিওটা বের করে কোএফিসিয়েন্ট গুলো আসলে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম 0 কিনা আমরা টেস্ট করে থাকি। যদি টি এর রেশিওর মানটা 2 এর চেয়ে বেশি হয় তাহলে আমরা কোএফিসিয়েন্টটাকে আমরা স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্ট ফ্রম 0 ধরে নিই। আর যদি টি রেশিওর মানটা যদি 2 এর কম হয়, খুব বেশি কম হয়, 2 এর কাছাকাছি হলে সেটাও সিগনিফিকেন্ট ধরা যায়, কিন্তু 2 এর থেকে খুব বেশি কম হয়ে যায়, 1.4 1.3 হয়ে যায়, এই ধরনের হয়ে যায়, বা 0.3 এমন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যেটা, যদিও আমি এই পার্টিকুলার স্যাম্পলের জন্য কোএফিসিয়েন্টের মানটা একটু বেশি পেয়েছি, 0.2 বা 0.3 বা 6 বা 7 পেয়েছি আমি, কিন্তু আমি যদি অনেকগুলো স্যাম্পল যদি নিই, আমি সেই স্যাম্পলগুলোর আমি কোএফিসিয়েন্ট গুলোর এভারেজ বের করি, সেটা শূন্য কাছাকাছি হবে সেটা। এইভাবে আমরা টি রেশিও দিয়ে আমরা কি করি, টেস্ট করি আমরা। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে আমরা এই যে আমরা del yt equal to del yt minus 1 plus ut, যে আমরা একটা ফর্ম রিগ্রেশন ইকুয়েশন গঠন করলাম ইউনিট টেস্ট করার জন্য, এবং এই যে আমরা ডেল যেটা কোএফিসিয়েন্ট 0 কিনা আমরা টেস্ট করছি, কেমন? এবং এই ডেলটাকে আমরা যে যদি ইকুয়েশন থেকে এস্টিমেট করি, আমরা রিগ্রেশন ইকুয়েশন দিয়ে এস্টিমেট করি, আমরা del yt কে yt minus 1 এর উপর রিগ্রেস করি, তাহলে ডেল এর কোএফিসিয়েন্ট একটা মান পাওয়া যায় রিগ্রেশন ইকুয়েশন থেকে, এবং এটা একটা স্ট্যান্ডার্ড পাওয়া যায়, কেমন? তো এই রিগ্রেশন কোএফিসিয়েন্টটাকে একটা পার্টিকুলার স্যাম্পলের জন্য এস্টিমেটেড রিগ্রেশন কোএফিসিয়েন্টটাকে আমি যদি ভাগ করি স্ট্যান্ডার্ড এরর দিয়ে, তাহলে একটা টি রেশিও পাওয়া যাবে, তাই না? কিন্তু এখানে একটা টি রেশিও বলা যাবে না, কারণ এটা টি ডিস্ট্রিবিউশন ফলো করে না। অন্যান্য ক্ষেত্রে, যেটা আমরা একটু আগে বলে আসছি, অন্যান্য ক্ষেত্রে এই যে কোএফিসিয়েন্টকে স্ট্যান্ডার্ড এরর দিয়ে ভাগ করে যে রেশিওটা পাওয়া যায়, এটা যদি অনেকগুলো স্যাম্পলের জন্য অ্যাপ্লাই করা হয়, অনেকগুলো এই ধরনের রেশিও পাওয়া যাবে, এবং তাদেরকে ডিস্ট্রিবিউশন পাওয়া যাবে, এবং সেই ডিস্ট্রিবিউশনটা টি ডিস্ট্রিবিউশনের মতো হয়। অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে স্ট্যাটিস্টিক্সে, টি ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি ব্যবহার করা হয়। একটা ডিস্ট্রিবিউশন পাওয়া যাবে, সেটা টি এর মতো হবে, কিন্তু এটাকে টি রেশিও বলা হয়। কিন্তু আমি যদি এই কনটেক্সটে এই ইউনিট রুটের ক্ষেত্রে আমি যদি এই ডেলকে যদি আমি স্ট্যান্ডার্ড দিয়ে ভাগ করে একটা রেশিও বের করি, এবং অনেকগুলো স্যাম্পলের জন্য রেশিওটা বের করি, এবং তার একটা ডিস্ট্রিবিউশন আমি তৈরি করি, সেটা টি ডিস্ট্রিবিউশনের মতো হবে না, সেটা একটু ডিফারেন্ট হবে ডিস্ট্রিবিউশনটা, কেমন? এই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় টাউ ডিস্ট্রিবিউশন বা ডিকি ফুলার ডিস্ট্রিবিউশন, ওনাদের নাম অনুসারে, কেমন? তাহলে আমরা এই টাউ ডিস্ট্রিবিউশন, যেটা টি এর মতো না, টি এর থেকে ডিফারেন্ট হয়, এই টাউ ডিস্ট্রিবিউশনের যে ক্রিটিক্যাল ভ্যালু, সেই ক্রিটিক্যাল ভ্যালুর সাথে আমরা
এই যে আমাদের যে টেস্ট ভ্যালু যেটাকে আমরা টি ভ্যালু বলছিলাম এতক্ষণ, ক্যালকুলেটেড টি ভ্যালু বলছিলাম। তো আমরা এটাকে ক্যালকুলেটেড টি ভ্যালু না বলে এটাকে বলবো টেস্ট ভ্যালু বা ক্যালকুলেটেড ভ্যালু বলবো শুধুমাত্র। কেমন? তো এই যে টেস্ট ভ্যালু বা টেস্ট স্ট্যাটিস্টিক বলা হয় অনেক সময়, টেস্ট স্ট্যাটিস্টিকের যে মান বা টেস্ট ভ্যালু যেটা, সেটাকে আমরা কম্পেয়ার করবো টাও ডিস্ট্রিবিউশনের সাথে। টাও ডিস্ট্রিবিউশনের ভ্যালুগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বইতেও পাওয়া যায়, কম্পিউটারের মাধ্যমে বের করা যায়। এই টাও ডিস্ট্রিবিউশনের যে ক্রিটিক্যাল ভ্যালু, সেটার সাথে আমরা কম্পেয়ার করবো। কম্পেয়ার করে আমরা ডিসিশন নিব যে ডেল এর মানটা 0 নাকি 0 না, ডেল ইকুয়াল টু 0 আমরা অ্যাকসেপ্ট করবো কিনা। যদি ডিস্ট্রিবিউশনের অ্যাকসেপ্টেবল রিজনের মধ্যে পড়ে, 0 থেকে দুদিকে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে যদি পড়ে, 1.96 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে পড়ে, যেটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে আমরা যদি অ্যাকসেপ্টেন্স রিজনে যদি পড়ে তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করবো। কেমন? আর যদি সেটা রিজেকশন রিজনে পড়ে তাহলে আমরা সেটা হাইপোথিসিসটা রিজেক্ট করবো, সেটা রিজেক্ট করবো আমরা। এই প্রসেসে আমরা ইউনিট টু টেস্ট করি। তবে ইউনিট টু টেস্টে আমি যে এটা বেসিক যে স্টেপটা বললাম, শুধু এই ভাবে বেসিক স্টেপ দিয়ে করলেই হয় না, এটাকে আরো এক্সটেনশন করতে হয়। এটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন কনটেক্সটে, যেহেতু স্টেশনারি বা নন স্টেশনারি ডেটা নানাভাবে জেনারেট হতে পারে, যেটা আমরা আগে দেখেছি কয়েকটা ফর্মে জেনারেট হতে পারে। একটা হতে পারে র্যান্ডম মডেলের মাধ্যমে জেনারেট হতে পারে, যেখানে কোনো কোএফিশিয়েন্ট নাই, এটাকে বলা হয় র্যান্ডম অফ মডেল উইদাউট ড্রিফট, যেটা আমরা একটু আগে দেখলাম করে। এটা হচ্ছে র্যান্ডম অফ মডেল উইদাউট ড্রিফট। আরেকটা ফর্মে আসতে পারে র্যান্ডম অফ মডেল উইথ ড্রিফট আসতে পারে, কোএফিশিয়েন্ট একটা কনস্ট্যান্ট টার্ম থাকতে পারে। কিংবা অনেক সময় কনস্ট্যান্ট টার্মও থাকতে পারে, সাথে সাথে একটা ট্রেন্ড ভেরিয়েবল থাকতে পারে, টাইম ট্রেন্ড থাকতে পারে, বিটা 1 প্লাস বিটা 2t প্লাস ডেল ওয়াই টি মাইনাস 1 এইটা থাকতে পারে। তাহলে আমাদেরকে তিনটা ফর্মে টাইম ট্রেন্ড দিয়ে, কনস্ট্যান্ট টার্ম দিয়ে বা দুটো দিয়ে কিংবা কোনোটাই না দিয়ে আমরা দেখবো যে yt minus 1 এটার কোএফিশিয়েন্টটা ডেল এটা 1 কিনা, এটা 0 কিনা, এটা আমরা টেস্ট করে দেখব আমরা। কেমন? এটা টেস্ট করে দেখে আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের যে চলকটাকে আমরা ইনভেস্টিগেট করছি বা যে সিরিজটাকে আমরা ইনভেস্টিগেট করছি সেটা আসলেই নন স্টেশনারি কিনা। কেমন? এটা হচ্ছে নন স্টেশনারি টেস্টের উপর আমরা আজকে আমাদের উদ্দেশ্য একটা এক্সাম্পল দিয়ে, একটা বাস্তব উদাহরণ দিয়ে এই প্রসেসটাকে ব্যাখ্যা করা, যেটা আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার সময় কাজে লাগবে আমাদের। কিভাবে আমরা বাস্তবে এই কাজটা করতে পারি আমরা, সেটা আমাদের দেখানো হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা একটা এক্সাম্পল হিসেবে এখানে আমরা গুজরাটের পুরো এক্সাম্পলটা ব্যবহার করব, ইউএস জিডিপি সিরিজ আমরা ব্যবহার করব এক্সাম্পল হিসেবে। ইউনাইটেড স্টেটস জিডিপি সিরিজ। তার মানে আমাদের ডেটা আছে ইউএস এর জিডিপি এর উপরে, মনে করো জিডিপি আমি লিখছি জিডিপি দিয়ে বিভিন্ন পিরিয়ডে জিডিপি, বিভিন্ন রকম জিডিপি আছে, মনে করো $105 বিলিয়ন, বিলিয়ন ডলার, 105 আসলে ওদের জিডিপি আরো বেশি, ট্রিলিয়ন ডলার হয়ে থাকে। 105, 109, 111, 108, 117 এরকম এদের বিভিন্ন বছরে বিভিন্ন রকম জিডিপি আছে। একটা জিডিপি সিরিজ তো আছে। তো আমরা জানতে চাই যে আমি এই ফিগারগুলো আমাদের আগে যে ফিগারগুলো আসলে অ্যাকচুয়াল ফিগার না, অ্যাকচুয়াল ফিগারটা অন্যরকম। এটা শুধুমাত্র বোঝানোর জন্য এই ফিগারটা এখানে সংযোজন করলাম বা আমি ব্যবহার করলাম। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সিরিজটা স্টেশনারি কিনা সেটা টেস্ট করে দেখা। যদি স্টেশনারি না হয় তাহলে আমরা এই জিডিপি কে দিয়ে আমরা রিগ্রেশন মডেল রান করতে পারবো না, অসুবিধা হবে। তো এটা টেস্ট করার জন্য যে আমরা তিনভাবে আমাদের দেখতে হবে। এক নম্বর হচ্ছে যে আমাদের বেসিক ফর্ম যেটা, যে yt ইকুয়াল টু yt না ডেল yt ইকুয়াল টু, যে ফর্মটা ছিল আমাদের এখানে, আমাদের ডেল yt মানে ডেল y এর জায়গায় আমরা জিডিপি সিস্টেম ব্যবহার করছি, জিডিপি ডেল yt, হ্যাঁ, ইকুয়াল টু, এখানে কোনো কোএফিশিয়েন্ট ছিল না, কনস্ট্যান্ট ছিল না, এটা ছিল ডেল, এটা ডেল ছিল এখানে ডেল, তারপর এখানে ছিল জিডিপি t-1 আগের পিরিয়ডের জিডিপি আর প্লাস ইউটি, এটা আমাদের বেসিক মডেল। তো আমি যদি এটা
এই ডেটাটা আমার লাগবে, এটা আমার ভেরিয়েবলটা বের করতে হবে, এই ভেরিয়েবলটা লাগবে আমার রিগ্রেশন রান করার জন্য। তো এই দুটো ভেরিয়েবল পাওয়া গেলে আমি এটাকে এটার উপর রিগ্রেস করতে পারবো, যে কোনো সফটওয়্যার দিয়ে, কিংবা আমি এক্সেল ওই কাজটা করতে পারবো ইচ্ছা করলে। তো আমাদের এইটা বের করার উপায় কি? এটা বের করার উপায় হচ্ছে প্রথমে এটা বের করতে হবে। এটা বের করার আমরা আগে দেখিয়েছিলাম, আমি যদি এটা একটা ল্যাগ বের করতে চাই, জিডিপি জায়গা নাই এখানে, যদি বাম পাশে লিখে থাকে জায়গা বের করি, মানে ডান দিকে এখানে জিডিপি t-1 এটা যদি বের করি, আমার এটা প্রিভিয়াস অপারেশনস নাই। ঠিক আছে, তো তুমি এক্সেল যদি কাজটা করো তাহলে প্রথমে এই জায়গাটা এন্ট্রি করে দিতে হবে, করে এটাকে এখান থেকে এটাকে কেটে এখান থেকে এতটুকু কপি করে লাস্ট অবজেকশনে বাদ দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলে আমাদের এই সিরিজটা তৈরি হয়ে যাবে। এক্সেল সহজে তৈরি করা যায়। এখানে আমি যদি বলি 105, এটা প্রিভিয়াস অবজারভেশন, এটা প্রিভিয়াস অবজারভেশন 109, কেমন, এটা প্রিভিয়াস অবজারভেশন 111, এটা প্রিভিয়াস অবজারভেশন 108, এভাবে এটা একটা প্রিভিয়াস অবজারভেশন আছে এখানে সামথিং, মনে করি এটা 103, মনে করো 103, কেমন। তো এইভাবে আমি এই সিরিজটা তৈরি করবো, আমি জিডি প্লাস দুটো সিরিজ তৈরি করবো, এখান থেকে এটা তৈরি করবো, আর এটা তৈরি হয়ে গেলে আমি এটা তৈরি করতে পারবো, ডেল জিডিপিটি। এটা তৈরি করার উপায় হবে ডেল জিডিপিটি, এটা তৈরি করার উপায় হলো বিয়োগ করা, এটা থেকে এটা বিয়োগ করা, যেহেতু এখানে এই মানটা নাই, এই মানটা পাওয়া যাবে না, এটা মিসিং থাকবে। এটা এটা তো বিয়োগ করতে হবে, 109 থেকে 105 বিয়োগ করলে 4 পাওয়া যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে 2 পাওয়া যাবে, কেমন, এটা থেকে বিয়োগ করলে 3 -3 পাওয়া যাবে। এভাবে আমি এটা থেকে বিয়োগ করলে 9 পাওয়া যাবে। যাক, বিয়োগ করে এটা থেকে বিয়োগ করলে 20 পাওয়া যাবে। এই সিরিজটা তৈরি হয়ে গেল, এই সিরিজটা আমি এটাকে এটার উপর রিগ্রেস করব, যে কোনো প্রোগ্রাম দিয়ে আমি এটাকে রিগ্রেস করে একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা হবে ডেল জিডিপিটি, এটা একটা মান পাওয়া যাবে, এস্টিমেটেড ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, রিগ্রেস করলে এটা একটা এস্টিমেটেড ভ্যালু পাওয়া যাবে। তো ইউএস ডেটার জন্য এই মানটা পাওয়া গিয়েছে 0.0057, 0.0057 জিডিপি -1, কেমন। আর এটা থাকবে না, কারণ এটা এস্টিমেটেড হলো 0, এররের যে এস্টিমেটেড ভ্যালু সেটা 0, আর এটা এস্টিমেটেড হলো এটা, আর ভেরিয়েবলটা বসিয়ে দিতে হবে এখানে, ভেরিয়েবলটা এখানে বসিয়ে দিতে হবে। তো এস্টিমেশন করলে সাথে সাথে একটা স্ট্যান্ডার্ড এরর পাওয়া যাবে, এটা একটা স্ট্যান্ডার্ড এরর পাওয়া যাবে, সেটা হলো 5.79। এটা বলে এটা ঠিক স্ট্যান্ডার্ড এরর না, এটা আসলে স্ট্যান্ডার্ড এরর দিয়ে থেকে ভাগ করে পাওয়া গিয়েছে, এটাকে বলা হচ্ছে টি রেশিও বলা হচ্ছে। অনেক সময় স্ট্যান্ডার্ড এরর রিপোর্ট না করে তার পরিবর্তে টি রেশিও রিপোর্ট করা হয়। তার মানে যে স্ট্যান্ডার্ডটা পাওয়া গিয়েছিল সেটাকে এটাকে সেই স্ট্যান্ডার্ডে ভাগ করে এই রেশিওটা পাওয়া গিয়েছে, সরাসরি টি রেশিও বসিয়ে দেওয়া হয়েছে। কেমন, যেহেতু এটা 2 এর চেয়ে বেশি, আমরা বলতে পারি এটা সিগনিফিক্যান্ট, এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট ফ্রম 0, এটা 0 না, এটা একটা আমি করে আসছি। ওকে, আমরা যেখানে আসছিলাম, এখানে একটা জিনিস, একটা কনফিউশন থেকে বেঁচে থাকতে হবে, সেটা হচ্ছে অনেক সময় মনে করা হয় যে এটা শূন্যের কাছাকাছি হলেই বোধহয় এটা শূন্য, তা না। কিন্তু যদি এটা শূন্যের কাছাকাছি, অনেক ছোট একটা মান 0.0057, এটা এটা কিন্তু শূন্যের কাছাকাছি হলেই এটা শূন্য না। এটা অনেক সময় কিছু কিছু রিগ্রেশন পাওয়া যাবে, সাইড নোট হিসেবে দিচ্ছে এখানে, মনে করো y = 5xt প্লাস মনে করো 2zt, আমি y কে x এবং z এর রিগ্রেস করলাম। তো এটা যে টি ভ্যালু সেটা পাওয়া গেল মনে করো 1.21, এটা মনে করো 0.2, মনে করো এটা কেমন।
ছোট হয়ে গেল কেন এর টি ভ্যালু পাওয়ার জন্য মনে করো 3.1 তো দেখো যে এখানে এটা কিন্তু 0 থেকে অনেক বড় এটা তাই না 0 থেকে কোএফিশিয়েন্টটা 0 থেকে বড় হলো আমরা বলবো এটা 0 এর সমান স্ট্যাটিস্টিক্যালি এটা যদি এটা 0 থেকে অনেক বড় যেহেতু টি রেশিওটা 2 এর কম সে কারণে আমরা বলবো যদি এটা 5 হওয়া সত্ত্বেও এটা স্ট্যাটিস্টিক্যালি নট ডিফারেন্ট ফ্রম 0 কেমন আর এখানে যদি এটা খুব ছোট একটা সংখ্যা তারপর এটা 0 এর সমান না এটা স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্ট ফ্রম 0 বিকজ দ্য টি রেশিও ইজ গ্রেটার দ্যান 2 কেমন সুতরাং এটা শূন্যের কাছাকাছি হলে এটা শূন্য না আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে টি রেশিওর মানটা কত সেটা দেখি আমরা যদি টি রেশিওটা যদি 2 এর চেয়ে বেশি হয় তাহলে আমরা বলি যে এই এখানে যাই থাকুক না কেন যত ছোট হোক না কেন সেটা শূন্য না শূন্যের চেয়ে সেটা বড় স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্ট ফ্রম 0 অর্থাৎ আমি যদি আরেকটা স্যাম্পল নেই বা একটা স্যাম্পল নেই বা অনেকগুলো স্যাম্পল নেই সবগুলোই দেখা যাবে যে 0 থেকে বড় মান আসতেছে যেরকম 0.056 আসতেছে বা 5.8 আসতেছে এই ধরনের মান আসতেছে কিন্তু এক্ষেত্রে দেখা যাবে একটা স্যাম্পল নিলে হয়তো -4 পাওয়া যাবে একটা স্যাম্পল নিলে হয়তো -5 পাওয়া যাবে একটা স্যাম্পল নিলে হয়তো +4 পাওয়া যাবে অন এভারেজ সেটা 0 হয়ে যাবে যদি এটা 5 হচ্ছে না সুতরাং এই পার্থক্যটা একটু মাথায় রাখতে হবে যে কোএফিশিয়েন্টের মানটা শূন্যের কাছাকাছি হলে সেটা শূন্য না স্ট্যাটিস্টিক্যালি শূন্য না সেটা কেমন কোএফিশিয়েন্টটা এটা আমরা টি রেশিওটার দিকে ফলো করি আমরা টি রেশিওর দিকে আমরা তাকাই যদি টি এর মানটা যদি 2 এর চেয়ে বেশি হয় তাহলে কোএফিশিয়েন্টটা ছোট হলে সেটা শূন্যের চেয়ে ডিফারেন্ট আর টি রেশিও যদি ছোট হয় 2 এর চেয়ে কম হয় তাহলে কোএফিশিয়েন্টটা বড় হলেও সেটা শূন্যের সমান এটা একটু মনে রাখতে হবে তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে এটা ডেল এর মানটা এস্টিমেটেড ভ্যালুটা significantly different from 0 অর্থাৎ del not equal to 0 আমাদের যে হাইপোথিসিস ছিল সেটা আমরা রিজেক্ট করব আমরা হাইপোথিসিসটা যেহেতু টি এর মানটা বেশি কেমন আর দুই নম্বর হলো যে আরো কিছু কথা আছে সেটা আমি বলবো একটু পরে দুই নম্বর হচ্ছে কারণ এটা আমরা আসলে টি রেশিওর সাথে বা টি ডিস্ট্রিবিউশনের সাথে আমরা কম্পেয়ার করতে পারি না এটাকে টি রেশিও দেখে এটা যেহেতু এটা একটা ইউনিট রুট টেস্ট মডেল ইউনিট রুট টেস্টের ক্ষেত্রে এই যে টি ডিস্ট্রিবিউশন ফলো করে না এটা টাউ ডিস্ট্রিবিউশন ফলো করে একটা ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন ফলো করে ডিকিফ্লার ডিস্ট্রিবিউশন ফলো করে তাই আমরা কি করি এই 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 মানটাকে আমরা 2 এর সাথে কম্পেয়ার না করে সাধারণ অন্যান্য যে মডেলগুলো আছে অন্যান্য যে মডেলগুলো আমরা পড়েছি আগে সেগুলোর ক্ষেত্রে আমরা 2 এর সাথে কম্পেয়ার করব এখানে সরাসরি 2 এর সাথে কম্পেয়ার করা যাবে না এখানে যে টাউ ডিস্ট্রিবিউশন আছে সেই টাউ ডিস্ট্রিবিউশনের সাথে কম্পেয়ার করতে হবে টাউ ডিস্ট্রিবিউশনের যে ক্রিটিক্যাল ভ্যালু এটা হচ্ছে টি ডিস্ট্রিবিউশনের ক্রিটিক্যাল ভ্যালু আর টাউ ডিস্ট্রিবিউশন এটা ফলো করে যেহেতু সেই টাউ ডিস্ট্রিবিউশনের একটা ক্রিটিক্যাল ভ্যালু আছে সেটার সাথে আমাদের কম্পেয়ার করতে হবে কেমন এবং এই টাউ ডিস্ট্রিবিউশনটা নির্ভর করে এই মডেলের উপর নির্ভর করে কোন মডেলটা আমি এই মডেলটা ব্যবহার করছি নাকি 2 নম্বর মডেলটা ব্যবহার করছি আমি মডেলটাকে এভাবে ফর্মুলেট না করে আমি মডেলটাকে এভাবে লিখতে পারতাম GGP T equal to একটা আমি কনস্ট্যান্ট টার্ম এখানে যুক্ত করতে পারি বিটা 1 প্লাস del G D P T minus 1 plus ut এই কনস্ট্যান্ট দিয়ে রিগ্রেশন রান করি তাহলে এটা একটা এস্টিমেটেড ভ্যালু পাওয়া যাবে তাই না del G G P T এটা যে ভ্যালুটা পাওয়া গিয়েছে 28.20 প্লাস এটা যে এস্টিমেটেড ভ্যালু পাওয়া গিয়েছে del এর সেটা হলো minus 0. plus minus coefficient আছে
এটা একটু ঘুরে গেলাম। এগুলো এস্টিমেটেড ভ্যালু লিখছি। বিটার এস্টিমেটেড ভ্যালু 1.47, এটা হচ্ছে টাইম ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট, আর এটা এস্টিমেটটা হলো ডেলিস মাইনাস 0.06 minus 0.06 এটা এস্টিমেট 0 হয়ে যাবে। এবং এগুলো যে টি ভ্যালু, টি রেশিও, এটা হলো ক্যালকুলেটেড ভ্যালু, সেটা হলো 1.83, টাইম টেন্ডের টি রেশিওটা হলো 1.61, আর শেষেরটা হলো 1 minus 1.62। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে যখন কোএফিশিয়েন্টটা যখন মাইনাস হয় তখন টি রেশিওটা মাইনাস হয়, কোএফিশিয়েন্টটা যখন প্লাস হয় তখন টি রেশিওটা প্লাস হয়। এটা কারণটা হলো যে স্ট্যান্ডার্ড এরর সবসময় পজিটিভ হয়, স্ট্যান্ডার্ড এরর কখনো নেগেটিভ হয় না। স্ট্যান্ডার্ড এরর কেমন, কারণ এটা ভেরিয়েন্স স্কয়ার রুট, তো আমরা এটা সবসময় পজিটিভ। স্ট্যান্ডার্ড এরর ডিসটেন্স কখনো নেগেটিভ হয় না। মিন থেকে যে ডিসটেন্স, এভারেজ ডিসটেন্স, সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড এরর। ডিসটেন্স কখনো নেগেটিভ হতে পারে না। ডিসটেন্স সবচেয়ে কম হলে 0 হতে পারে, 0 থেকে কম হতে পারে না ডিসটেন্স। এই জন্য স্ট্যান্ডার্ড যেহেতু নেগেটিভ হতে পারে না, স্ট্যান্ডার্ড ইজ অলওয়েজ পজিটিভ। সেই কারণে যখন এটা কোএফিশিয়েন্ট যখন পজিটিভ হয়, পজিটিভকে পজিটিভ দিয়ে ভাগ করলে রেশিওটা টি রেশিওটা পজিটিভ হবে। আর স্ট্যান্ডার্ড কোএফিশিয়েন্ট যখন নেগেটিভ হবে, যেটা পজিটিভ স্ট্যান্ডার্ড দিয়ে ভাগ করলে রেশিওটা নেগেটিভ হবে। এই জন্য যখন টি রেশিওটা, যখন কোএফিশিয়েন্টটা নেগেটিভ হয়, টি রেশিওটা নেগেটিভ হয়। ঠিক আছে, কোএফিশিয়েন্টটা নেগেটিভ, টি রেশিওটা নেগেটিভ। কিন্তু এখানে স্ট্যান্ডার্ড এরর লিখলে তখন স্ট্যান্ডার্ড এররটা পজিটিভ থাকবে, নেগেটিভ হলো না। মানে স্ট্যান্ডার্ড এরর ইজ অলওয়েজ পজিটিভ। এটা একটা দিক আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং এই যে রিগ্রেশন রেজাল্টগুলো আমরা তিনটা রিগ্রেশন রান করলাম, এখানে তিনটা ফর্মে রান করলাম। এক জায়গায় আমি কোনো কোএফিশিয়েন্ট রাখি নাই, এখানে কোএফিশিয়েন্ট দেখেছি, এখানে কোএফিশিয়েন্ট দেখেছি আমি, আবার টাইম ট্রেন্ড এখানে যুক্ত করেছি আমি। কেমন? তো এখানে এই রিগ্রেশন মডেলগুলো রান করলে শুধুমাত্র কোএফিশিয়েন্ট না, সাথে সাথে আর স্কয়ার এবং ডারবিন-ওয়াটসন যে ভ্যালু, সেটাও রিগ্রেশন মডেল থেকে পাওয়া যায়। যেমন প্রথম মডেলে এখান থেকে যে আর স্কয়ারের মান পাওয়া যাবে, সেটা হলো আর স্কয়ার মাইনাস 0.1। আর স্কয়ার মান যদি নেগেটিভ হয়ে যায়, যদি কনস্ট্যান্ট টার্ম না থাকে, আর স্কয়ার সাধারণত নেগেটিভ হয় না, কিন্তু কনস্ট্যান্ট টার্ম না থাকলে অনেক সময় আর স্কয়ারটাও নেগেটিভ হয়ে যায়। এটা মিনিংলেস। 0.101 কেমন? এখানে একটা ডি মান আছে। ডি হচ্ছে ডারবিন-ওয়াটসন স্ট্যাটিস্টিক, যেটা দিয়ে আমরা অটো কোরিলেশন আছে কিনা সেটা বুঝতে পারি। 1.34। ডি এর মানটা যখন 2 এর কাছাকাছি হয় তখন অটো কোরিলেশন থাকে না।
আর ডি এর মানটা যখন 2 থেকে খুব ডিফারেন্ট হয়, 2 এর খুব বেশি হয় কিংবা 2 এর খুব কম হয়, তখন অটো কোরিলেশন থাকে। এখানে আমরা এটা দেখে আমরা একটা আঁচ করতে পারি যে এখানে এই নিউ টার্মের মধ্যে বা এরর টার্মের মধ্যে অটো কোরিলেশন আছে, যেহেতু এখানে 2 এর চেয়ে কম, 2 এর কাছাকাছি নাই, এটা 1.9 1.98 বা 2.1 এই ধরনের হলে সেটা বলতে পারি আমরা 2 এর কাছাকাছি, 2 এর আশেপাশে আছে। যেহেতু 2 এর আশেপাশে নাই, সুতরাং আমরা আঁচ করতে পারি বা ধারণা করতে পারি যে ইউটি টার্ম is infected with autocorrelation problem. এটা আবার এই মডেলও দেখা যাবে যদি আমি আর স্কয়ার এবং ডি ভ্যালুটা বের করি, সেখানেও ঠিক তাই। এখানে আর স্কয়ারটা পজিটিভ 0.0056 এই সেকেন্ড মডেলের জন্য, আর স্কয়ারটা হচ্ছে আমার 0.0056, আর স্কয়ারটা এটা খুব কম, এবং ডি যেটা সেটাও এটার মতো 1.35, এটাও 2 এর কাছাকাছি নাই। ফলে এই মডেলের মধ্যে অটো কোরিলেশন আছে। থার্ড মডেলের মধ্যে একই অবস্থা, এখানেও যে আর স্কয়ার আছে থার্ড মডেলে, সেটা একটু বেটার, অনেক বেটার, 0.03 আর স্কয়ার মানটা বেড়েছে, ডি এর মানটা খুব একটা পরিবর্তন হয়নি, সব মডেলে ডি এর মানটা এটা 1.31 1.3 আশেপাশে আসছে, 1.3 বলতে পারি রাফলি, ডি এর মানটা 2 এর কাছাকাছি নাই। ফলে এই তিনটা মডেলে কি আছে, এখানে অটো কোরিলেশন প্রবলেম আছে। তো আমাদের উদ্দেশ্য হলো এই তিনটা রিগ্রেশন মডেল রান করে আমরা দেখার চেষ্টা করব যে এই জিডিপি সিরিজটা স্টেশনারি নাকি নন স্টেশনারি। তো স্টেশনারি টেস্ট করার জন্য আমরা কি করি, আমরা যে মডেলটাই রান করি না কেন, আমরা এই জিডিপি মাইনাস জি মাইনাস 1 যেটা আছে, এটা জিডিপি জি মাইনাস 1 আছে, সেটা যে কোএফিশিয়েন্ট, সেটা ভ্যালুটা স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্ট ফ্রম 0 কিনা সেটা আমরা টেস্ট করি। অর্থাৎ আমাদের নাল হাইপোথিসিস যেটা, সে আমাদের নাল হাইপোথিসিসটা হলো যে they are equal to 0 কিনা সেটা আমরা টেস্ট করার চেষ্টা করি, এটা টেস্ট করার চেষ্টা করি, কেমন? অর্থাৎ এটা যে কোএফিশিয়েন্ট জিডিপি জি মাইনাস 1, সেই কোএফিশিয়েন্টটা 0 সমান কিনা সেটা আমরা টেস্ট করি। কি দিয়ে টেস্ট করি? টেস্ট, এই যে আমরা এটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক, টেস্ট স্ট্যাটিস্টিক বা টেস্ট ভ্যালু, যেটাকে আমরা টি রেশিও বলছি। এটাকে আমরা কম্পেয়ার করি কার সাথে? আমরা এটাকে আমরা কম্পেয়ার করি টাউ ডিস্ট্রিবিউশনের ক্রিটিক্যাল ভ্যালুর সাথে কম্পেয়ার করি, এবং এই টাউ ডিস্ট্রিবিউশনের ক্রিটিক্যাল ভ্যালুটা আমাদের এই আমরা যে রিগ্রেশন ইকুয়েশনটা লিখেছি, রিগ্রেশন ইকুয়েশনের ফর্মের উপর ডিপেন্ড করে। এটার জন্য এক ধরনের টাউ ভ্যালু পাওয়া যাবে, এটার জন্য টাউ ভ্যালু আরেক ধরনের পাওয়া যাবে, এটার জন্য আরেক ধরনের টাউ ভ্যালু পাওয়া যাবে। কিন্তু টি ডিস্ট্রিবিউশন হলে এই সমস্যাটা থাকতো না। টি ডিস্ট্রিবিউশন হলে আমি যে ফর্মটা ব্যবহার করি না কেন, একই ডিস্ট্রিবিউশনটা আমরা ব্যবহার করতে পারতাম। অর্থাৎ টাউ ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে যায়। যে থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন যেটা আছে, জাস্ট ক্রিটিক্যাল ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করি যে মানটাকে, সেই টাউ ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে যায় ডিপেন্ডিং অন দা স্পেসিফিকেশন অফ দ্য মডেল, যে আমরা কি ধরনের মডেল ব্যবহার করছি, মডেল 1 ব্যবহার করছি নাকি মডেল 2 ব্যবহার করছি নাকি মডেল 3 ব্যবহার করছি, তার উপর নির্ভর করবে টাউ ডিস্ট্রিবিউশনটা শেপটা কেমন হবে বা টাউ ডিস্ট্রিবিউশনের ক্রিটিক্যাল ভ্যালুগুলো কেমন হবে সেটা নির্ভর করবে। অর্থাৎ এটার জন্য যে টাউ ডিস্ট্রিবিউশনের ক্রিটিক্যাল ভ্যালু, সেটা একরকম, ফর এক্সাম্পল আমি লিখতে হয় আমাকে এখানে জায়গা বের করতে হবে, এই সিরিজটা মুছে দেই। টাউ ডিস্ট্রিবিউশনের ক্রিটিক্যাল ভ্যালুগুলো বুঝলাম যে বইতে এই রেজাল্টের সাথে সাথে দেওয়া আছে ছোট ছোট টেবিল আকারে। সেটা অনেকটা এরকম, প্রথম মডেলের জন্য যে প্রথম মডেল থেকে আমরা এমনিতে রিজেক্ট করে দিব, কারণ এখানে যেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, এটা যেহেতু 0 থেকে বড়, কেমন আমরা বলি যে 0 হলে রো ইকুয়াল টু 1, আর 0 এর চেয়ে বড় হলে সেটা রোটা 1 এর চেয়ে বড়, রোটা 1 এর চেয়ে বড় হলে সেই ডিস্ট্রিবিউশনটা আমরা বলি জিডিপি সিরিজটা এক্সপ্লোসিভ। সাধারণত যদি রো এর মানটা যদি 1 হয়, আমরা বলি রুট আছে এখানে, কেমন, আর রো এর মানটা যদি 1 এর চেয়ে কম হয় তাহলে সেটাকে বলি আমরা স্টেশনারি সিরিজ, আর 1 এর সমান হলে নন স্টেশনারি। যেটা 1 এর সমান হলে সেটা আমরা টেস্ট করে দেখার চেষ্টা করি, আর 1 এর চেয়ে বড় হলে রো এর মানটা সেটা একটা এক্সপ্লোসিভ সিরিজ, সেটা কোনো ইকুইভ্যালেন্ট না, সেটা কেমন সেই ধরনের সিরিজ নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেড না, যেহেতু এখানে এটা 1 এর চেয়ে বড়, ফলে এই সিরিজ এটা এক্সপ্লোসিভ সিরিজ, এক্সপ্লোসিভ, এটা আমাদের এটা নিয়ে আমাদের কাজ করা দরকার নেই। একই সিরিজ যেমন এক্সপ্লোসিভ বলছি, যে এটা মান
জিরোর চেয়ে বড় বা এটা রো এর মানটা একের চেয়ে বড় সে কারণে কেমন del greater than 0 implies rho greater than 1 সে কারণে আমরা এক্সক্লুসিভ সিরিজ বলছি আমাদের দরকার কিন্তু এখানে এটা এটা একের চেয়ে ছোট আছে না এটা যে কোএফিশিয়েন্ট সেটা একের চেয়ে ছোট আছে সেটা এটাকে আমরা ব্যবহার করতে পারি এটাকে আমরা এই যে সেকেন্ড মডেল যেটা আছে সেই সেকেন্ড মডেলের জন্য যে ক্রিটিক্যাল ভ্যালু গুলো হলো এরকম যে মডেলের যে ক্রিটিক্যাল ভ্যালু সেকেন্ড মডেলের জন্য critical value of tau distribution. So এটা tau distribution 5% যে critical value এগুলো অনেকগুলো 1% আছে 5% আছে 10% আছে তিনটা রিপোর্ট করা আছে বইতে 5% হচ্ছে -2.89 at 5%. আমাদের নিয়মটা হলো যদি আমাদের ক্যালকুলেশন ভ্যালুটা absolute value tau estimated critical value others এটা হচ্ছে tau critical value tau critical value আর এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের যেটা আমরা টি রেশিও না বলি টাউ রেশিও বলবো তো যদি কম্পেয়ার করো এটার সাথে যদি এটা কম্পেয়ার করো কম্পেয়ার করে যদি আমরা দেখি যে দেখি যে এইটা এই এস্টিমেটেড ভ্যালুটা যেটা হচ্ছে টাউ ক্রিটিক্যাল এটা হচ্ছে 0.21 আর এটা হলো 0.2.89 যেহেতু এই টাউ এর এস্টিমেটেড ভ্যালুটা টাউ এর ক্রিটিক্যাল ভ্যালু বা টেবুলেটেড ভ্যালুর চেয়ে কম ইয়া ভ্যালুটা অ্যাবসলিউট ভ্যালুটা সে কারণে আমরা কি করি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করি এটা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করি অর্থাৎ আমরা সিদ্ধান্ত নেই যে del equal to 0 বা rho equal to 1 অর্থাৎ এই জিডিপি সিরিজটা হচ্ছে একটা নন স্টেশনারি সিরিজ বেসড অন দা মডেল 2 অনুযায়ী একটা নন স্টেশনারি সিরিজ এটাকে আমরা রিজেক্ট করছি যেহেতু এটা একটা এক্সক্লুসিভ অর্থাৎ এই মডেলটা ব্যবহার করা এখানে উপযুক্ত না এটা ব্যবহার করাটা ঠিক হবে না এটা কারেক্টলি রিপ্রেজেন্ট করে না বরং এই মডেলটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড মডেলটা আমরা ব্যবহার করে বলতে পারবো যে আমাদের যে এই জিডিপি t-1 এর যে কোএফিশিয়েন্ট তার যে টাউ ভ্যালু এস্টিমেটেড এটা আমরা টেস্ট ভ্যালু বলছি আমরা এটাকে যদি আমরা ক্রিটিক্যাল ভ্যালুর সাথে কম্পেয়ার করি যেটা টেবিলে পাওয়া যায় এই মানটার সাথে কম্পেয়ার করি আমরা যদি এই মানটা যদি কম হয়ে যাচ্ছে তাহলে আমরা নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করি নাল হাইপোথিসিসটা কি del equal to 0 del equal to 0 মানে হচ্ছে rho equal to 1 অর্থাৎ এই জিডিপি সিরিজটা একটা নন স্টেশনারি সিরিজ আমি যদি এই মডেলটা ব্যবহার করি সেখানেও দেখা যাবে এটার যে কোএফিশিয়েন্টটা এই মডেলের জন্য এই টাউ এর যে ক্রিটিক্যাল ভ্যালু সেটা ডিফারেন্ট হবে প্রত্যেকটা মডেলের জন্য ক্রিটিক্যাল ভ্যালুগুলো আলাদা যেটা টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা হয় না টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি যে মডেলটা ব্যবহার করি না কেন একই ক্রিটিক্যাল ভ্যালু আমি ব্যবহার করি তো এর সাথে আমি সবসময় কম্পেয়ার করব এটা করি কিংবা এটা ব্যবহার করি না
কিন্তু যখন আমি ইউনিট টু টেস্ট করব তখন এটার জন্য এক ধরনের টাওয়ার ক্রিটিক্যাল ভ্যালু পাওয়া যাবে, এটার জন্য এক ধরনের পাওয়া যাবে, এটার জন্য এক ধরনের পাওয়া যাবে। ফর এক্সাম্পল এই সেকেন্ড মডেলটার জন্য আমাদের 5% লেভেলে ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে -2.89, কিন্তু আমি যদি এই মডেলটা ব্যবহার করি তাহলে আমার যে ক্রিটিক্যাল ভ্যালু সেটা একটু ডিফারেন্ট হবে টাওয়ার ক্রিটিক্যাল ভ্যালু, এবং সেটা হবে ক্রিটিক্যাল ভ্যালু সেটা হবে আমার এই থার্ড মডেলের জন্য হচ্ছে আমার 5% লেভেলে -3.46 দেখো এটা অনেক ডিফারেন্ট। 5% লেভেল এটা হচ্ছে -3.46, এটা হচ্ছে -2.89। ফলে আমি এই ভ্যালুটাকে এই ভ্যালু যে এস্টিমেটেড 1.62, এই 1.6 থেকে আমি এর সাথে কম্পেয়ার করতে পারবো না। এই 1.6 থেকে আমাকে কম্পেয়ার করতে হবে এই মডেলের জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট ক্রিটিক্যাল ভ্যালু তার সাথে -3.46 সাথে কম্পেয়ার করতে হবে, কেমন? এবং যেহেতু এই মানটা এটার অ্যাবসলিউটলি চেয়ে কম, সুতরাং এখানেও আমরা সিদ্ধান্ত নিব যে জিডিপি সিরিজটা হচ্ছে কি নন স্টেশনারি সিরিজ, কেমন? তাহলে আমাদের এই তিনটা দিয়ে আমরা এটাকে বলা হয় ডিকে ফ্ল্যাট টেস্ট। ডিকে ফ্ল্যাট টেস্ট অনুযায়ী আমরা যদি আমরা ডিকে ফ্ল্যাট টেস্ট অ্যাপ্লাই করি তাহলে যে কোনো ফর্ম অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এটা একটা নন স্টেশনারি সিরিজ, জিডিপি সিরিজটা, কেমন? তবে এই ডিকে ফ্ল্যাট টেস্টের একটা মূল অসুবিধা হলো বা মূল দুর্বলতা হলো যে এখানে ইউটি টার্মটা অটো কোরিলেটেড কিনা সেটাকে বিবেচনা করা হয়নি, যে কারণে আমাদের প্রত্যেকটা মডেলে দেখবে যে ডি এর মানটা ডাবিনসনের ভ্যালুটা এটা 2 এর চেয়ে কম হয়েছে, 2 এর চেয়ে কম হয়েছে। এটা 2 এর চেয়ে কম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে যে এটা একটা অটো কোরিলেটেড সিরিজ, অটো কোরিলেটেড সিরিজে এস্টিমেশন গুলো বায়াসড হয়, কেমন? সুতরাং আমাদের যে ফোর্থ যে মডেলটা যেটাকে বলা হয় অগমেন্ট, এই তিনটাকে বলা হয় ডিকে ফ্ল্যাট টেস্ট। তো আমরা অগমেন্টেড ডিকে ফ্ল্যাট টেস্ট আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে ইউটি টার্মসের যদি অটো কোরিলেটেড হয় সেক্ষেত্রে আমরা এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ল্যাগ গুলো আমরা যুক্ত করি রিগ্রেশন মডেলে, কেমন? এবং ল্যাগ গুলো যখন যুক্ত করা হবে তখন এই দেখা যাবে যে এই মডেলটা অনেক ইমপ্রুভ করেছে, বিশেষ করে এটার যে ডাবিনসন ভ্যালুটা সেটা 2 এর কাছাকাছি চলে গেছে। আমরা যদি এই ডিকে ফ্ল্যাট টেস্ট ব্যবহার না করে আমরা যদি অগমেন্টেড ডিকে ফ্ল্যাট টেস্ট বা এডিএফ টেস্ট ব্যবহার করি আমরা, সেক্ষেত্রে আমরা যদি রেজাল্টটা বের করি, এডিএফ টেস্ট হচ্ছে 4 নম্বর মডেলটা, এডিএফ টেস্ট অগমেন্টেড ডিকে ফ্ল্যাট মডেল একই রকম, শুধু একটু পরিবর্তন আসে। আমরা মনে করব এখানে v1 কনস্ট্যান্ট, v2 হচ্ছে টাইম ট্রেন্ডের জন্য, প্লাস ডে হচ্ছে আমাদের জিডিপির জন্য, জি ওয়াই না জিডিপি দিয়ে আমরা জিডিপি সিরিজটা ব্যবহার করছি এখানে, জিডিপি টি, এটা হচ্ছে জিডিপি টি মাইনাস 1। এতটুকু করে আমরা লিখছি। এখানে আমাদের একটা এডিশন টার্ম যুক্ত করতে হবে, সেটা হচ্ছে এটার ল্যাগ ডেল জি ডি পি টি মাইনাস 1, একটা ল্যাগ দেওয়া। এটা একটা কোএফিশিয়েন্ট আছে, এটাকে আমরা বলছি মনে করে আলফা 1 ফর এক্সাম্পল, প্লাস এরর টার্ম। যখন আমরা এটার একটা ল্যাগ টার্ম যুক্ত করব তখন এটা অটোকোরেশন থেকে মুক্ত হয়ে যাবে। তো ল্যাগ টার্ম একটা যুক্ত করা যায়, দুটো যুক্ত করা যায়, তিনটা যুক্ত করা যায়। আমি ইচ্ছা করে এখানে একটা ল্যাগ টার্ম যুক্ত করতে পারি, প্লাস আলফা 2 ডেল জিডিপি টি মাইনাস 2, বা একটা যোগ করতে পারি। তো আসলে সাধারণত একটা দুটো যোগ করলেই হয়ে যায়, বেশি যোগ করতে হয় না। আমি যদি এই মডেলটাকে এস্টিমেট করি, এস্টিমেট করার পর আমি যে রেজাল্টটা পাবো সেটাই ধরুন রেজাল্ট পাওয়া গেছে এখানে এই ইউএসডি ডেটার জন্য, ডেল জি ডি ই টি ইকুয়াল টু বিটা 1 এর মান পাওয়া গিয়েছে 234.97, 34.97, আর টাইম ট্রেন্ডের জন্য পাওয়া গিয়েছে 1.92 যা আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করছি। সংখ্যাগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা করার দরকার নেই, বুঝার জন্য ব্যবহার করছি আমরা। প্লাস মাইনাস 0.078 জি টি মাইনাস 1, এটা হচ্ছে এটার কোএফিশিয়েন্ট। একটা জিডিপি টি মাইনাস 1, একটা ডেল জিডিপি টি মাইনাস 1, এটা হচ্ছে ডেল জিডিপি হচ্ছে এটার ল্যাগ, প্লাস এটার যে কোএফিশিয়েন্ট আলফা 1, সেই আলফা এর মানটা হচ্ছে আমাদের
0.0786 0.0786 del d minus 1. No, sorry, it is 0.3557. That's the activity. 0.3557. 3557. এগুলো কোএফিসিয়েন্টস এর প্রত্যেকটারই টি রেশিও আছে এখানে 2.38 এটা হচ্ছে আমাদের 2.15 এটা হচ্ছে আমাদের এটা আমাদের স্টেশনারি টেস্ট করার জন্য আমরা এই থেকে ব্যবহার করি সবসময় থেকে ব্যবহার করি জিডিপি t-1 এর যে কোএফিসিয়েন্ট সেটা টেল করছি আমরা এটাকে ব্যবহার করি এবং এটা এস্টিমেটেড ভ্যালু হলো টি রেশিওটা হলো -2.21 আর এটা তো হলো এটা আমরা যুক্ত করলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ল্যাগ টার্ম 3.46 এটা সিগনিফিকেন্ট 46 অর্থাৎ এটা সিগনিফিকেন্ট হওয়ার অর্থ হচ্ছে যে টার্মটা অফ করে বলে আমরা এখানে একটা প্রমাণ পাচ্ছি এবং এই মডেলের জন্য যে আর স্কয়ার এর ভ্যালু সেটা হচ্ছে 0.15 অনেক ইনপুট করেছে এটা 15 এবং এই মডেলের যে ডি ডায়াগনস্টিক ভ্যালু সেটা হচ্ছে 2.08 এটা টু এর কাছাকাছি চলে আসছে এটা 2.08 তার মানে এটা এই মডেলটা অনেক বেশি ভালো এটা তো এই জন্য ভালো যে এই মডেলটা আমরা যে আগের মডেলগুলোতে যে আমরা এই টার্মটা ইনপুট করি নাই এটা যে একটা ল্যাগ টার্ম আছে যেটা ইনপুট করি নাই ইনপুট না করার কারণে ডি এর মানটা কিন্তু 2 এর থেকে অনেক কম ছিল তার মানে এই টার্মটা অটো কোরিলেটেড ছিল অটো কোরিলেটেড হলে এই এস্টিমেট যেগুলো আমরা পেয়েছিলাম কোএফিসিয়েন্ট এস্টিমেট সেগুলো খুব একটা রিলায়েবল ছিল না সেগুলো খুব একটা সঠিক ছিল না সেগুলো বায়াস ছিল সেগুলো এই লেটেস্ট লাস্ট যে মডেলটা আমরা ব্যবহার করছি এখানে যেটাকে এডিএফ টেস্ট বলা হয় অগমেন্টেড ডিকে ফুলার টেস্ট এডিএফ টেস্ট বলা হয় ডিকে ফুলারকে আমরা একটু অগমেন্ট করলাম এটা আমরা দিয়ে এডিএফ টেস্ট অনেক বেশি ভালো এটা ট্যাক্সি ডেটার জন্য কারণ ট্যাক্সি ডেটার মধ্যে প্রায় সময় এটা আমরা অটো কোরিলেটেড হয় অটো কোরিলেটেড করার জন্য আমাদের কি করতে হয় এটা আমাদের একটা ল্যাগ টার্ম নিতে হয় ল্যাগ টার্ম নিয়ে আমরা এস্টিমেট করলে দেখবে যে জি এর মানটা 2 এর কাছাকাছি হবে ফলে এস্টিমেট গুলো অনেক বেশি ভালো হবে বা আনবায়াসড হবে এস্টিমেট গুলো এবং আমরা যে এই জিডিপি সিস্টেম স্টেশনারি কিনা সেটা টেস্ট করার জন্য আমাদের এই কোএফিসিয়েন্টটাকে আমাদের দেখতে হবে 2.21 কে আমাকে কম্পেয়ার করতে হবে কার সাথে টাউ ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে টাউ ডিস্ট্রিবিউশন এটা জন্য একটা টাউ ডিস্ট্রিবিউশন আছে এবং টাউ ডিস্ট্রিবিউশনের যে মান সেটা হলো ক্রিটিক্যাল ভ্যালু -3.15 টাউ ক্রিটিক্যাল ভ্যালু যেটা এই মডেলের জন্য -3.15 এবং দেখো যে এই ক্রিটিক্যাল ভ্যালুর যে অ্যাবসলিউট মানটা এটার তুলনায় যে এটা যে অ্যাবসলিউট ভ্যালু 2.21 যে টাউ ক্যালকুলেটেড সেটা হচ্ছে -2.21 যেহেতু এটা চেয়ে কম তার মানে এটা যে ক্রিটিক্যাল ভ্যালুটা পাওয়া গেছে একটা টাওয়ার একটা ডিস্ট্রিবিউশন আছে এই 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 মডেলের জন্য টাওয়ার একটা ডিস্ট্রিবিউশন আছে এটা ঠিক আছে টাওয়ার ক্রিটিক্যাল ভ্যালু আছে ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 3.15 এদিকে -3.15 কেমন তো আমার যে ক্যালকুলেশন ভ্যালু যেটা 2.21 -2.21 সেটা কিন্তু আমার এই অ্যাকসেপ্টেবল রিজনের মধ্যে পড়েছে যেখানে আমি নাল হাইপোথিসিসটাকে আমি অ্যাকসেপ্ট করে দিই এটা হচ্ছে রিজেকশন রিজন অর্থাৎ যদি আমার এই মানটা যদি এটা হচ্ছে বড় হতো তাহলে আমি হাইপোথিসিসটি রিজেক্ট করতাম কারণ এই মডেলটা ব্যবহার করো অগমেন্টেড ডিকে ফুলার মডেলটা ব্যবহার করে আমরা সিদ্ধান্ত নিব আমাদের যে জিডিপি সিরিজ সেটা নন স্টেশনারি সিরিজ কেমন এবং এটা যদি ডিফারেন্স করা হয় জিডিপি সিরিজটাকে তাহলে এটা স্টেশনারি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে কেমন এটা হলো আমাদের স্টেশনারি টেস্ট করার উপায় কেমন তো আমরা কোইন্টিগ্রেশন নিয়েও বলছি এবং কোইন্টিগ্রেশন নিয়ে এটা एग्जांपलটা আর এক্সটেনশন করতে চাচ্ছি না হয় আমাদের বেশি হয়ে যাচ্ছে এটা আমরা এখানে রাখি আপাতত আমরা ফার্দার তোমাদের এতটুকু পড়ে থাকলো আর কিভাবে তোমাদের আমি লাস্টে কয়েকটা অংশ বাদ স্কিপ করছেন এগুলো
পড়লে তোমাদের আবার বেশি বোঝা হয়ে যাবে। তো আমরা এখানে স্টপ করলাম যে কিভাবে একটা সিরিজের স্টেশনারিটি টেস্ট করতে হয়, সেটা সেটা নিয়ে আমরা বিষয়ে আলোচনা করলাম। তো তোমাদের আলোচনা এতটুকুই থাকলো। তো আমাদের একটু বিরতি দিয়ে পরে ক্লাস শুরু করতে হবে। এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমাদের স্যার আপনার লেকচারে যখন দিচ্ছেন স্যার ওগুলা অনেক সময় দেখা যাচ্ছে নেটওয়ার্কের কারণে আমরা বুঝতেছি না। তো গত একটা ক্লাস স্যার ওই জয়শ্রী আছে যে ওটা ভিডিও করছে, মানে রেকর্ড করছে, বাট ভিডিওটা অন ছিল না। তো এখন আমরা ওইখানে কয়েকটা কথা বোঝাও যায়নি। তো স্যার আপনি আপনি কি রেকর্ড যেগুলো করছেন সেগুলো আমাদেরকে দিতে পারবেন আপনার ওই ওইখানে? আমি কিছু দিয়েছি, তো বাকি যেগুলো দেওয়া হয়নি সেগুলো আমি দিয়ে দিব সেগুলো। জি স্যার, জি স্যার। আর আমাদের স্যার তাছাড়া হ্যাঁ বল। জি স্যার আমাদের হচ্ছে সিটিটা কখন নেবেন, মানে আমাদের সামনে তো আবার অন্য আমি চাচ্ছি সাবজেক্ট গুলো আছে স্যার। আমাদের ক্লাস শেষ হয়ে আসছে, তো আর জি এক স্যার, সপ্তাহ আগামী সপ্তাহে ক্লাস শেষ করে দিব। আমি চাচ্ছি কি ক্লাসের জামাটা শেষ করে দিব, জি তারপর একটা স্যার, টপিক চ্যাপ্টার দিয়ে ওটার উপর সিরিজ নিয়ে ফেলবো, ঠিক আছে? জি স্যার, কারণ আগামী সপ্তাহে ক্লাস নিতে আমার জি স্যার। থ্যাংক ইউ স্যার। আমি আর আগামী সপ্তাহে 5 তারিখ করে মনে হয় এই ফেব্রুয়ারি, আজকে আজকে সময় 26 তারিখ, তো 3-4 তারিখ হবে আর কি। বলে আমি আর দুটো ক্লাস নিয়ে আমি তারপর ক্লোজ করে দেবো। ক্লোজ করে তখন একটা সিরিজ চাপ দিব। আমাদের ফাইনাল পরীক্ষা বোধ হয় ফেব্রুয়ারি মাঝামাঝি হবে। সুতরাং আগামী সপ্তাহ পর্যন্ত ওয়েট করো, তারপর আগামী সপ্তাহ আমরা স্যার আগামী সপ্তাহ স্যার, স্যার আগামী সপ্তাহ হচ্ছে স্যার আগামী সপ্তাহ 1 তারিখে আপনার ক্লাস আছে আর কি মন্ডে। আগামী সপ্তাহে 1 তারিখে ক্লাস আছে না? 1 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখে, তাহলে 1 তারিখ এবং 2 তারিখে ক্লাস নিয়ে আমরা জি স্যার, শেষ করে দিব। কোর্স শেষ করে দিয়ে তারপর একটা ক্লাস জি টেস্টে 1 তারিখ এবং 2 তারিখে ক্লাস আছে স্যার। 1 এবং 2 তারিখে ক্লাস, তারপর আমরা 1-2 তারিখে ক্লাসটা জি শেষ স্যার, করে আমরা টপিক দিয়ে দিব দুটো কোর্সের জন্য, ঠিক আছে? জি স্যার, সেটা করলে ভালো জি হয়। স্যার। এর মধ্যে আসছে ধন্যবাদ স্যার। ঠিক আছে? তাহলে তোমরা আগামী সপ্তাহ পর্যন্ত ওয়েট করো। তারপর আমার ম্যাক্রোইকোনমিক্স এর কোর্সটা প্রায় শেষ। এখানে অনেক কিছু পড়ানো যায় ইকোনমিক্স, হ্যাঁ? তাহলে আর বেশি বাড়াবো না, বেসিক জিনিসটা জানতে পারলে আমাদের জন্য। না স্যার এমনিতে স্যার বেশি হয়ে গেছে স্যার, হ্যাঁ, কারণ এমনিতে স্যার বেশি হয়ে গেছে স্যার। আমাদের আসলে এখন যেহেতু অনলাইনে পড়াশোনা, আমি তোমাদেরকে টেস্ট করতে পারছি না। আমি ক্লাসরুমে পড়াশোনা হলে আমি তোমাদেরকে বোর্ডে কাজ দিয়ে কিছু তোমাদের কতটুকু আয়ত্ত হয়েছে, কতটুকু বুঝতে পেরেছো সেগুলো আমি টেস্ট করতে পারতাম, যেগুলো এখানে টেস্ট করা ডিফিকাল্ট। আমি প্রশ্ন করতে পারি হয়তো অনলাইনে, নাম ধরে প্রশ্ন করতে পারি, সেটা করা যায়। দেখ আমি ওইটা যাচ্ছি না, সংক্ষিপ্ত করে শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। আমরা আমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। শেষ করছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।